আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গাজার ভেতরে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের সেনা মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। হ্যাঁ, পুরো পৃথিবী ভাবছে ইসরায়েল কিভাবে পাকিস্তানকে সমর্থন করতে পারে। কিন্তু হ্যাঁ, ইসরায়েল এটা করছে। পাকিস্তানের জন্য সৌদি আরব ইসরায়েলের কাছে সুপারিশ করে থাকতে পারে, এবং যদি সৌদি আরব সুপারিশ করে ইসরায়েল 100% মেনে নেবে। আর আপনারা জানেন ইসরায়েল এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলবে না, কারণ পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে ডিফেন্স সহযোগিতা আছে, যা সম্প্রতি হওয়া সেই ডিল। গাজায় শুধু পাকিস্তানি না, ইন্দোনেশিয়া এবং আজারবাইজান, অর্থাৎ তিনটি দেশ, পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া, এই তিন দেশের সেনাবাহিনী গাজায় মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত। আসলে প্রস্তুতিগুলো পুরোপুরি শেষ হয়ে গেছে, যে কোনো সময় এ খবর আসতে পারে। ওদিকে গাজায় আন্তর্জাতিক সংগঠন রেড ক্রস একাধিক টিম নিয়ে ঢুকেছে। উদ্দেশ্য একটাই, ইসরায়েলের যেসব বেসামরিক মৃত হোস্টেজেস আছে তাদের লাশ খুঁজে বের করা। যে কোনো ধ্বংসস্তূপ থেকে লাশ পাওয়া গেলে তা উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া। মূল উদ্দেশ্যটি হলো ইসরায়েলি হোস্টেজদের খুঁজে পাওয়া। এদিকে হামাস একটি বড় কথা বলেছে। হামাস জানিয়েছে তারা তাদের অস্ত্র ছেড়ে দিতে রাজি আছে যদি অকুপেশন মানে অধিকারের নিয়ন্ত্রণ শেষ করা হয়, অর্থাৎ যদি ইসরায়েল সম্পূর্ণভাবে গাজা থেকে বেরিয়ে যায় এবং যেসব এলাকা তারা দখল করেছে সেগুলো মুক্ত করে দেয়, তখন তারা অস্ত্র ফেলবে। হামাস আরও বলেছে তারা ইসরায়েলকে আর কখনো গাজায় আবার আক্রমণের সুযোগ দেবে না। দেখুন, এটা একটা পজিটিভ বিবৃতি। হামাস বলছে এখন থেকে তারা আগুন ছড়ানোর মতো এমন কাজ করবে না যাতে ইসরায়েল তাদের উপর পুনরায় আক্রমণ করার জন্য কোনো সুযোগ পায়। আরেকটি বড় উন্নয়ন হলো ইসরায়েল রেড ক্রস এবং হামাসকে প্রবেশের অনুমতি দিয়েছে এমন এলাকায় যেখানে ইসরায়েলের সেনা মোতায়েন আছে। সে এলাকায় হামাসের লড়াকু ইউনিটও যাচ্ছে। ভিডিওতে দেখুন, হামাসের লড়াকু ইসরায়েলের দখলে থাকা ওই জায়গাগুলোতে গিয়ে ধ্বংসস্তূপের মধ্যে লাশ খুঁজছে যেখানে ইসরায়েলি মৃত হোস্টেজ আছে। এটা একটা বড় খবর। ওদিকে ইয়েমেনের যোদ্ধা সংগঠন হুতি তার 3 জন ইউএন কর্মকর্তাকে ইয়েমেন থেকে গ্রেফতার করেছে। অভিযোগ করা হচ্ছে তারা ইসরায়েল ও আমেরিকার জন্য গুপ্তচর চক্রে যুক্ত ছিল। অন্যদিকে ফ্রান্সে একজন ব্যক্তি ইহুদিদের ধর্মীয় স্থানকে ক্ষতিগ্রস্ত করেছে। ঘটনাটা বড় আকার ধারণ করার আগেই, অর্থাৎ নেতানিয়াহু এসে কান্না শুরু করার আগেই ফ্রান্সের ইন্টেলিজেন্স দ্রুত অভিযান চালায়, এবং যে ব্যক্তিটিকে গ্রেফতার করা হয় তিনি নিজেই ইসরায়েলের ইহুদি হিসেবে সাব্যস্ত হন। বর্তমানে সে জেলে আছে। ওদিকে ইসরায়েলে এখন বিবৃতি সম্বলিত তর্ক বিতর্ক চলছে, সংঘাত চলছে। নেতানিয়াহু বলছে অনেকে বলে ইসরায়েলকে আমেরিকা নিয়ন্ত্রণ করে। এটা মোটেও সত্য নয়। আমরা নিজেদের ইচ্ছায় চলি, আমরা স্বাধীন। শুনুন। תודה. בחודש האחרון אנחנו עדים לטענות מגוחכות ביחס ליחסים בין ארצות הברית וישראל. כשהייתי בוושינגטון נאמר שם שאני שולט בממשל האמריקני, אני מכתיב לו את המדיניות הביטחונית שלו. עכשיו טוענים את ההפך, הממשל האמריקני שולט בי והוא מכתיב את המדיניות הביטחונית של ישראל. এদিকে ইসরায়েল ভয়ে আচ্ছন্ন হয়ে আছে, এই ভেবে যে তুরস্ক হামাসকে পালাতে বা লুকাতে সহায়তা করছে। একটি নতুন ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যায় গাজায় তুরস্কের নতুন যন্ত্রপাতি পৌঁছেছে, যেগুলো দিয়ে ধ্বংসস্তূপ সরানো হবে, সাফাই করা হবে এবং গাজার মানুষদের সহায়তা করা হবে। ইসরায়েল অনুমতি দিয়েছে বলেও বলা হচ্ছে, কিন্তু তুর্কি সেনাকে এখনও গাজায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি। আমি আপনাদের স্ক্রিনে কয়েকটি ছবি দেখাচ্ছি এবং জানাচ্ছি গত 48 ঘন্টার মধ্যে গাজায় 50 থেকেও বেশি ফিলিস্তিনিদের লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশগুলোর অবস্থা এমন যে পরিবারের সদস্যরাও তাদের চিনতে পারছে না। এছাড়া ইরাকে একটি গ্যাস বিস্ফোরণ হয়েছে এবং এতে একজনের মৃত্যু হয়েছে। এখনও নিশ্চিত হওয়া যায়নি এটি কোনো ষড়যন্ত্র ছিল নাকি এটি দুর্ঘটনা। ভিডিও আপনাদের সামনে। এখন এই দৃশ্যগুলো দেখুন। কিছু মিডিয়া দেখাচ্ছে যে গাজায় এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, মানুষ খুশি, গান গাইছে, নাচছে। কিন্তু এটা মোটেও সত্য নয়। গাজার পরিস্থিতি এখন আরও ভয়াবহ এবং আরও খারাপ হচ্ছে। দেখুন, মানুষ এখন ধ্বংসস্তূপের পাশে তাঁবু লাগিয়ে থাকতে বাধ্য হচ্ছে। গাজায় মানুষ যদি সত্যি ইসরায়েলের কোনো নরম আচরণ পেত, তাহলে আজ আরব দেশগুলো যাদের কাছে বিপুল সম্পদ আছে তারা 1 সপ্তাহের মধ্যে গাজা জুড়ে ভালো মানের অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করে দিত। আজকাল অস্থায়ী তাঁবু এমনভাবে বানানো যায় যেখানে সব সুবিধা পাওয়া যায়, কিন্তু ইসরায়েল অনুমতি দিচ্ছে না। তাই এখন যেসব ছবি আসছে তাতে দেখা যাচ্ছে গাজার মানুষ ধ্বংসস্তূপের পাশে বা কবরস্থানের পাশে বসবাস করছে। আপনাদের আগেও জানিয়েছিলাম যে নেতানিয়াহুর সরকার এবং ইসরায়েলের এখন এতটাই বদনাম হয়ে গেছে যে তারা আমেরিকার শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে ডিল করেছে, এমনকি টাকা খরচ করে সেই কোম্পানিগুলোকে প্রভাবিত করছে। উদাহরণ হিসেবে ধরুন ইনস্টাগ্রাম। আপনি যদি ইনস্টাগ্রামে ফিলিস্তিনের বিরুদ্ধে কিছু লেখেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইসরায়েলের বিরুদ্ধে কিছু লেখেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। শুধু পোস্ট নয়, আপনি যদি এলোমেলোভাবে কারো পোস্টে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কিছু কমেন্ট করেন
তাও কোনো নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। প্রায় একই অবস্থা ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপে। সব জায়গায় একই নিয়ম চলছে। গুগলকে ইসরায়েল নিয়ন্ত্রণ করছে, কারণ ইসরায়েল পর্দার আড়ালে সবাইকে কিনে নিয়েছে। সব আগের মালিকদের টাকা দিয়ে ফেলেছে। এখন যেসব অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, যেমন চ্যাটজিপিটি আর গুগলের জিমিনি, এগুলো এখন ইসরায়েল নিয়ন্ত্রণ করছে। চ্যাটজিপিটিকে প্রায় কিনে ফেলেছে নেতানিয়াহু এবং এটাকে ট্রেনিং দেওয়া হবে। রোবটকে শেখানো হবে যে যদি কেউ তোমার কাছে ইসরায়েলের বিরুদ্ধে কিছু জিজ্ঞেস করে, তাহলে তোমাকে ইসরায়েলের ভালো দিকগুলো বলতেই হবে। মানুষকে ম্যানিপুলেট করতে হবে। যেমন যদি তুমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করো ইসরায়েল কি অবৈধভাবে ফিলিস্তিন দখল করেছে, চ্যাটজিপিটি এড়িয়ে ঘুরিয়ে এমন উত্তর দেবে যে আপনার মনে হবে ফিলিস্তিন আসলে ইসরায়েলেরই ছিল। এখানে একটি বিষয় হলো, আপনি যদি বাংলাদেশ থেকে হন, ভারত থেকে, পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া, যেখান থেকে চ্যাটজিপিটি ব্যবহার করুন না কেন, তাহলে ইসরায়েল আপনার চিন্তাধারা এবং আপনার অবস্থান সম্পর্কে জেনে যাবে। কারণ ওয়েস্ট ব্যাংক থেকে ইসরায়েল একজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। সে চ্যাটজিপিটির মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছিল, প্রশ্নোত্তর করছিল। এতটুকু কারণে ইসরায়েল তাকে ট্র্যাক করে তার বাড়িতে পৌঁছে গ্রেফতার করে নিয়েছে। আপনারা শুনুন, ওয়েস্ট ব্যাংকের জুলুমের কথা বলছে। জানুয়ারি থেকে এখন অক্টোবর পর্যন্ত শুধু ওয়েস্ট ব্যাংক ও তার ভেতরে ইসরায়েল 40টিরও বেশি শিশুকে হত্যা করেছে। পাশাপাশি ইসরায়েলি সেটেলাররা ফিলিস্তিনি গাছও কেড়ে নিচ্ছে। আমি এইসব প্রতিদিন দেখাচ্ছি, কিন্তু আপনারা হয়তো এটাকে বড় মনে করছেন না। ভবিষ্যতে দেখবেন এটা কত বড় ব্যাপার ছিল। দেখুন, আগেও বলেছি, ইসরায়েল যখন ওয়েস্ট ব্যাংকে দখল বাড়াচ্ছিল তখন আরব দেশগুলো আপত্তি তুলেছিল। ইউএই বলেছিল তারা ডিল ভাঙবে, আব্রাহাম অ্যাকর্ডস থেকে বেরিয়ে যাবে, শোরগোল শুরু হয়েছিল। আমি তখন বলেছিলাম ইসরায়েল এটাই করবে। এরপর আরব দেশগুলোকে বলতে শোনা গেল, ঠিক আছে দখল করো, কিন্তু চেঁচিয়ে ঘোষণা করে করো না, আমাদের বদনাম হবে। আর ঠিক তাই হচ্ছে। এই দেখুন ভিডিও, এটা কোনো পুরনো চিত্র নয়, এটা আজ ঘটছে। আর এটা গাজায় নয়, এটা ওয়েস্ট ব্যাংক। ওয়েস্ট ব্যাংকে ইসরায়েল দিনের বেলা খোলাখুলিভাবে ফিলিস্তিনিদের বাড়ি উচ্ছেদ করছে, ভাঙছে। ব্যাপারটা হলো দখল তো তারা করছে, মূল কথা হচ্ছে আরব দেশগুলোর যেন বদনাম না হয়, এজন্য তারা শোরগোল করে ঘোষণা করে করছে না। আর এজন্য আরব দেশগুলো এসব ব্যাপারে আর মনোযোগ দিচ্ছে না। উম্মতে মুসলিমরা এই একটা কথা একবার ভাবুন। আমি আপনাদের মনোযোগ ইস্যুগুলোতে নিয়ে যেতে চাই। একটা নতুন এবং বড় ইস্যু আছে। ভিডিওটা দেখুন। ওই সমস্ত দেশগুলো আরব দেশ, আরব মালিকরা, ধরুন তারা ফিলিস্তিনের জন্য কথা বলছে না, গাজার জন্য কথা বলছেন না, কিন্তু তারা এতই আজব যে তারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কথা বলছে না, মসজিদ আল আকসার জন্যও কথা বলছে না, ফিলিস্তিনি লোকজনকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। অপরদিকে প্রতিদিন হাজার হাজার মানুষ, ইসরায়েলের লোকেরা আমাদের যে কিবলা, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ওই জায়গায় যাচ্ছে। অথচ ওই আরব হারামিরা বাইতুল মুকাদ্দাস নিয়ে কিছুই বলছে না। ইজিপ্টের ব্যাপারে ইসরায়েল দারুণ কিছু করেছে। ইসরায়েল 2 বিলিয়ন শেকেল খরচ করবে এবং গ্যাস পাইপলাইন মিশর পর্যন্ত বুনে দেবে। এটাই ইসরায়েলের স্ট্র্যাটেজি। ইসরায়েলের সাম্প্রতিক আপডেট, 3-4 দিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে মিশর বর্তমানে ইসরায়েল থেকে সবচেয়ে কমে তেল ও গ্যাস নিচ্ছে। তাই মিশরকে খুশি করতে ইসরায়েল বলছে তারা নিজ দেশ থেকে মিশর পর্যন্ত পাইপলাইন বসাবে 2 বিলিয়ন শেকেল খরচ করে, আর নিজেদের গ্যাস নিজেদের পাইপলাইন দ্বারা মিশরকে বিক্রি করবে। ওদিকে নেতানিয়াহু ইসরায়েলের কোর্টে অনুরোধ করেছিলেন যে তার বিরুদ্ধে যেসব দুর্নীতির চার্জ আছে সেগুলো কমিয়ে দিক, আদালত তার তারিখগুলো কমিয়ে দিক, অনেকগুলো মামলাকেই বন্ধ করে দিক। ইসরায়েলের কোর্ট তখন নেতানিয়াহুকে ধাক্কা দিয়ে তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আরও একটি বড় খবর এসেছে। ফিলিস্তিনি অথরিটি এবং হামাসের অফিসিয়ালরা রাজি হয়েছেন যে গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ একজন ফিলিস্তিনি অফিসিয়ালকে দেওয়া হবে, যার নাম আমজাদ শাওয়া। হামাস আগেই বলেছিল আমরা গাজার নিয়ন্ত্রণ কোনো ফিলিস্তিনি অফিসিয়ালকে দেব, আর এখন আমজাদ শাওয়া নামটি সামনে এসেছে। তিনি একজন ফিলিস্তিনি অফিসিয়াল এবং হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ রাজি যে আমজাদ শাওয়াকে গাজার 100% কন্ট্রোল দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।